হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। একটা নতুন বছরে আমরা এক বছর পর আবার একটি হাড় হিম করা এই শীতের রাতে একটা দুর্দান্ত ঘটনা শুনবো। ঘটনাটা একটু অন্যরকম, তবে সবার কিন্তু বেশ ভয় লাগবে। বেশি কথা বলবো না, সোজা ঘটনায় প্রবেশ করব। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। তাহলে চলো আমরা এক ভাইয়ের অভিজ্ঞতা আজকে শুনবো। অ্যাকচুয়ালি ভাইয়ের বাড়ি ওখানে। তো সেই ভাইয়ের নিজের ছোট থেকে বড় হওয়া, সাথে জ্যাঠা কাকা বাবার কাছ থেকে দাদুর কাছ থেকে শোনা কিছু ঘটনা আজকে বেশ আড্ডা আমাদের কিন্তু জমজমাটি। আশা করি তোমরা বুঝতেই পারছো, কারণ একটি ভাইয়ের শোনা তার জীবনের কিছু নিজের সাথে ঘটা এরম কিছু ঘটনা নিয়ে আজকে তোমাদের কাছে এসছি। ঘটনাটা গত মাসে আমাকে 19 তারিখে পাঠায়। আমি রেখে দিয়েছিলাম ঘটনাটা সাইড করে আজকের দিনটার জন্য, কারণ আমি চেয়েছিলাম 1 জানুয়ারি তোমাদের কাছে একটা স্পেশাল এপিসোড আমি নিয়ে আসি, আর জানি এরকম ঘটনা তোমাদের অনেকেরই ভালো লাগবে। তাহলে চলো আমরা ঘটনাটা শুনি। ভাইয়ের নাম হচ্ছে বিজয়, যদিও নামটা এখানে আমি হাইট রেখে একটা কাল্পনিক নাম দিয়েছি, বিজয়। বিজয় ভাই তার জীবনের, তার দাদু, তার বাবা, তার জ্যাঠার কাছ থেকে শোনা কিছু ঘটনা, দেন তার সাথেও ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে আমাকে শেয়ার করে। ভাই বিজয় বলে, দিদি ভাই, আমার বাড়ি সুন্দরবন। আমি সুন্দরবনেরই ছেলে। যেই সুন্দরবনে একটি গ্রামে আমি বসবাস করি, সেই গ্রামের নাম এখানে আমি উল্লেখ করছি না। ভাই বলেছিল যদি উল্লেখ করতে চান তাহলে করতে পারেন, তবে আমি হাইট রাখছি, রেখে আজকে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি। ভাই বলেন যে, দিদি, আমি ছোট থেকে আমার বাবাকে দেখেছি, আমার জ্যাঠাদের দেখেছি জঙ্গলে কাঠ কাটতে যায়, মধু আনতে যায়। তারা যখন যেত অনেক রকমভাবে না মাদুলি তাবিজ কবচ ধারণ করত, আবার এসে ওগুলো খুলে রেখে দিত ঘরের বাইরে একটা টিলার উপরে। আবার যখন কোনো জায়গায় যেত ওরকম, তখন ওগুলো আবার তারা পড়ে যেত। তো আমি ছোট থেকে আস্তে আস্তে যখন বড় হচ্ছি, আমার মনে প্রশ্ন আসে, কারণ আমাকে কখনো দুপুর টাইমেও ওই সব জায়গায় যেতে দিত না। চারপাশে পুরো জঙ্গল, গভীর অরণ্যে ভর্তি ঠাসা। মানে ওখানে বাঘের ভয় তো ছিল, সাথে সাথে বলতো ওখানে বাঘ ছাড়াও অনেক রকম জিনিস ওখানে দেখা যায়, যার কারণে কোনো দিন আমাকে ওই দিকে যেতে দিত না। তো ছোট থেকে বড় হচ্ছি, স্কুলে একটা ভর্তি হই, পড়াশোনা করছি। আমাদের ওখানে তো আর কলকাতা শহরের মতো স্কুল পার না, ওই কোনো রকমে কোনোদিন হতো কোনোদিন হতো না, এরকমই যাওয়া আসা করতাম। তো যখন স্কুলে যেতাম, মাস্টার মশাইও ওইখানের অনেক ঘটনা আমাদেরকে বলতো, যে তোরা ওইদিকে যাবি না, তোদের বাড়ি থেকে যেতে না করে, তোরা শুনবি ওইদিকে বাঘ আছে, ওইদিকে বনো ভাল্লুক আছে, বনো শুয়োর আছে। আবার বলতো তার থেকেও বড় যা আছে, ওই যদি একবার দেখিস তাহলে পারে তো জীবন শেষ। তো একটা মাথার মধ্যে কোথাও যেন ঘুরতো যে মাস্টারমশাই কোনোদিন কি পরিষ্কার করে বলতো না, কিন্তু বলতো যে ওইদিকে যাবি না, বাবা মা যা বলবে, দাদু দিদা ঠাকুমা ওদের কথা শুনবি, ওইখানে যাবি না। তো আমরা না সত্যি সত্যি বড় হয়েছি, একটা ভয় একটা আতঙ্ক মনে লাগতো। সব থেকে ভয় লাগতো যখন দেখতাম জ্যাঠা বাবা, আমার কাকা বা আশেপাশের আমাদের বাড়ির সবাই যখন যেত ওই জঙ্গলে, তখন না খুব ভয় লাগতো। দেখতাম বাড়িতে একটা পুজো যখন যেত, তার এক একটা পুজো হতো, তারপরে মাদুলি কবচ তাবিজ এইসব সবাই পড়তো। মা বলতো বাবাকে যে সাবধানে যাবে, যেন কোনো কিছু না হয়, দেখবে। এইগুলো শুনে শুনেই তো বড় হয়েছি। একদিন যখন আমি বড় হচ্ছি, সব কিছু দেখতে দেখতে, চারপাশে শুনতে শুনতে, আমার যখন 15 বছর বয়স, তখন মানে একটা ভয় কোথাও কাজ করতো, কিন্তু মনে একটা অ্যাডভেঞ্চার ভাবতাম, যদি ওখানে যেতে না করে। ছোট থেকে একটা ভাবতাম তো যে না করে কেন। এবার যখন বড় হচ্ছি তখন বন্ধুদের সাথে, আমার বন্ধুরাও আমার মতো সমবয়সী, ওদেরকে একদিন বললাম যে চল না একদিন যাবো দুপুরবেলা। তো বলল কি বলে যাবি, বাড়ি থেকে তো বেরোতে দেবে না। তা আমরা বললাম
আমরা একদিন স্কুলে যাব না। এটা হচ্ছে আমাদের ছোট মাথার বুদ্ধি তখন। আমরা বললাম আমরা একদিন স্কুলে যাব না। আমরা ওই যে গ্রামের কথা হচ্ছে ওখানে মানুষজন থাকে না। পুরো ঠাসা অরণ্য, ওখানে চারপাশে গভীর জঙ্গল, আর মাঝখান দিয়ে সরু একটা নদী মতো বয়ে গেছে। আমরা ওখানে যাব। তা এবার কি করে যাব? একজনকে আমরা সবাই মিলে মানে বলে 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 বলে, সে অল্প বয়স্কা ছেলে একটা, ওই মোটামুটি 19-20 বছর বয়স, ওর বাবার একটা নৌকা আছে, ছোট নৌকা, অনেক ছোট, ওরা মাছ টাছ ধরে। তো ওকে অনেক করে আমরা বললাম যে দাদা দাদা আমাদেরকে ওখানে নিয়ে যাবে। তো বললো ওখানে তো মানুষ দেখ যেতে না করে, আমরা তো সেরকম যাই না, যদি বাবা যায় বাবার সাথে মাছ ধরতে যাই। ওখানে নাকি সব থেকে বড় কথা জানতে পারলাম, প্রচুর কাঠ তো পাওয়া যায়, সাথে কাঁকড়া পাওয়া যায়। ওই কাঁকড়ার লোভে লোভেই এতদিন আমার কাকা বাবা জ্যাঠা বা গ্রামের আশেপাশে লোকরা যায়, ওখানে প্রচুর ক্যাকড়া, লাল ক্যাকড়া পাওয়া যায়। তো আমি ওই দাদাটার মুখ থেকে শুনলাম, দাদাটাকে বললাম যে দাদা চলো না, নিয়ে কিছু হবে না, আমরা নামবো না, আমরা ওই চর থেকেই দেখবো খুনি লাল ক্যাকড়া দেখবো, আর ওই চারপাশে যে গাছপালা দেখবো, দেখে চলে আসবো। তো সেই দাদাটা কোনো মতেই রাজি হয় না। দাদাটা বলে না রে, আমি যাব না রে, বাড়ি থেকে যদি আমার জানতে পারে না তাড়িয়ে দেবে আমাকে, আমি যাব না। অনেক করে বলতে 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 একদিন শেষে সেই দাদাটা রাজি হয়ে যায়। দাদাটা আমাদের কাছে 200 টাকা চায়। এবার 200 টাকা আমি কোথায় পাবো? আমরা তো সবাই বেকার, পড়াশোনা করি, তখন তো ছাত্র, আমাদের কাছে এত টাকা পয়সা নেই। তা 200 টাকা কোথায় পাবো? দাদাটাকে বললাম দাদা 200 টাকা দিতে পারবো না, আমরা বন্ধুরা মিলে তোমাকে 100 টাকা দেবো। এবার সবাই ভাবলাম বাড়ি থেকে স্কুলের নাম করে সবাই চাইবো, এবার আমরা যদি বাড়ি থেকে 20 টাকা করেও নিই, 5টা ছেলে, তাহলে হয়ে যাবে 100 টাকা। তো আমরা 5 জনের বেশিই ছিলাম, আমরা একটা অনুমান করলাম, করে বললাম যে দাদা 100 টাকা দেবো দাদা, চলো না দাদা, বেশিক্ষণ তো থাকবো না, আমরা তো নামবো না, ঘুরে চলে আসবো। তো দাদা বলল দেখ তাহলে বেলায় বেলায় বেরোবো, আবার বেলায় বেলায় কিন্তু ফিরে আসবো, আমি কিন্তু চরে নৌকা নামাবো না, দেখ তোরা কি যাবি? কথা মতো কাজ। আমরা বললাম ঠিক আছে। 100 টাকা বাড়ি থেকে কোনো রকমে মা বাবার কাছ থেকে যেরম করে হোক আমরা হাতে রাখি, নিয়ে নিই। এবার আমরা স্কুলে যাইনি সেদিনকে, আমরা একটা চরে গিয়ে, দূরে, অনেক দূরে চরে গিয়ে আমরা চুপচাপ বসে আছি। ওই দাদাটার সাথে কথা বলা ছিল। দাদাটা ঠিক যখন 12টা বাজে, দাদাটা দেখি দূর থেকে আসছে, নদী থেকে এসে, আমরা পাড়ে বসে চর থেকে হাত দেখালাম। তো দাদাটা আসে, বললো সবাই চুপচাপ উঠে বসবি, ঠিক আছে, উঠে বসে পড়বি, আর হই হুল্লোড় করবি না, চিৎকার চেঁচামেচি করবি না, চুপচাপ, অনেকটা দূর, বাড়ি আসতে আসতে কিন্তু সময় লাগবে, কিন্তু দাঁড়াবো না চরে, দেখ। তো আমরা বললাম ঠিক আছে, উঠে তো পড়লাম হই হই করে। দাদাটা বলল একদম হই হুল্লোড় করবি না, চুপচাপ কিন্তু যেতে হবে। আমরা চুপচাপ বসে আছি, সে দাদা নৌকা নিয়ে যাচ্ছে। যখন আস্তে 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 ওখান থেকে আমাদের যে কংসাবতী নদী, যখন পার হয়ে একটা ছোট খাল পেরোতে হয়, ওইটা পেরিয়ে যখন আমরা একটা মানে দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে নদীর চর, ওখান থেকে যখন নৌকা নিয়ে যাচ্ছি, পুরো তখন মনে হচ্ছে জল, অরণ্য, আর আমরা প্রায় 7 জন, আমরা 6 জন ছিলাম, আর যে দাদা ছিল নৌকা, সে তারে নিয়ে 7 জন। আমরা 7 জন ছাড়া মনে হচ্ছে এই পৃথিবীর বুকে আর কেউ নেই। এতটা নিস্তব্ধ, চুপচাপ, শুধু জলের শব্দ, হাওয়া দিচ্ছে, গাছের একটা খসখস পাতা ঘষার শব্দ, এছাড়া কোনো শব্দ পাচ্ছি না। চুপচাপ জলের মধ্যে দিয়ে নৌকা চলছে, আমরা বসে আছি, সবার মুখে চোখে একটা ভয়ের আতঙ্ক, সবাই সবার দিকে তাকাচ্ছি। আমরা চাইলেও কেউ কারোর সাথে কথা বলতে পারছি না, কারণ আমাদের তখন বুকের ভিতরে একটা ভয় কাজ করছে। চলে তো আসলাম ছোট থেকে, যেখানে বাবা মা দাদু পাড়ার প্রতিবেশী জেঠু কাকারা বলেছে কোনোদিন যাবি না এই পথে, এইখানেই তো আমার বাবা জ্যাঠারা আসে, কিন্তু আমাদের বারণ করেছে, তার মানে কিছু তো রহস্য আছে। সবাই সবার দিকে বড় বড় করে তাকিয়ে রয়েছি, সবাই বলছে চুপচাপ, তোরা চুপ করে থাক,
যে দাদা যাচ্ছে তারও চোখে মুখে একটা যেন ভয়ের ছায়া। সেও বলছে যে ভয় পাবি না, সবাই একসঙ্গে বসবি, যাই দেখিস যাই হোক জলে ঝাঁপ দিবি না, এখানে কুমিরও আছে, বাঘ বেরোয়, মানে নানা রকম ভয়। এক হচ্ছে কুমিরের ভয় জলে, তারপর ডাঙায় যদি পারে একদম পাড় ঘেঁষে যেতে হবে, মানে দুপাশে তো তোমার আল করা, মাঝখান থেকে যাচ্ছি নদীর চর ভেঙে, তো যে কোনো মুহূর্তে বাঘ চলে আসতে পারে, তার একটা ভয়। সাথে ভয় আছে যেটা একটা অশরীরী আত্মা, ওখানে অনেকেই দেখেছে, যেটা বড় হতে হতে শুনেছি, তারও একটা ভয়। ভয়ের মধ্যেই আমরা যেন একটু আনন্দও পাচ্ছি, যে ছোট থেকে যেই জায়গাটা কোনোদিন দেখিনি, সুন্দরবনের মতো জায়গায় আমরা থেকে এই জায়গায় আজকে আমরা নিজেরা বন্ধুরা মিলে এসছি। যখন আমরা সেই স্থানে গিয়ে পৌঁছলাম, দেখলাম ঠিক যে দুপাশ থেকে চর, ওইখানে চরটা কিছুটা দূরে গিয়ে শেষ হয়ে গেছে। ওখান থেকে কাদা আর জঙ্গল, গভীর জঙ্গল শুরু হয়েছে। আর আমরা দেখছি নৌকাটা আমাদের যেখানে গিয়ে দাঁড়িয়েছে ঠিক তার পাশ থেকে দেখছি অনেক অসংখ্য কাকড়া মাটি থেকে উঠে রয়েছে, কেউ নিজের মতো হাঁটছে, কেউ মাটির ভিতরে চলে যাচ্ছে। মানে খুব সুন্দর দৃশ্য, যেটা আমরা সুন্দরবনে থেকে, সুন্দরবনের ছেলে হয়েও যেটা আমরা এতদিন দেখিনি, আমরা দেখছি। খুব আনন্দ করছি, খুব খুব আনন্দ করছি। ভয় তো মনে আছেই। তো যে দাদা আমাদের নিয়ে গেছিলেন নৌকা যার, উনি আমাকে বললে যে এই চল 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 নৌকাটা ঘুরিয়ে নি, কারণ ওখানটা ঘোরাতে গেলে আমাদের যে 6জন ছিলাম সবাইকে মাটির চরে নামতে হবে, কাদায় নামতেই হবে, আর যে চালক তাকেও নামতে হবে, কারণ ওই জায়গাটা যেহেতু গিয়ে একটা ছোট্ট জায়গা শেষ হয়েছে, ওখান থেকে নৌকা ওই জলে বসে কখনো ঘোরানো যাবে না। তো ওখানে নেবে, তারপর নৌকাটাকে আমাদের সাহায্য করতে হবে, ধরে ঘোরাতে হবে। তো আমরা সবাই মিলে কাদায় নামি। যখন আমরা কাদায় নামলাম, আমরা বুঝতে পারলাম না, হঠাৎ করে আকাশে রোদ ছিল, বেলা বেলা সময় দেখলাম আকাশে যেন একটা মানে পরিবর্তন হচ্ছে, আকাশটা কালো হয়ে আসছে। আর ওই যে নিস্তব্ধতা বিরাজমান ছিল এতক্ষণ, চারপাশটা যেন একটা হু হু করে একটা হাওয়া বইছে। আমরা সবাই সবার দিকে তাকাচ্ছি, তখন আমাদের ওই যে দাদা যার নৌকা, ও তো আমাদের থেকে অনেক বড় সিনিয়র, ও তখন বলল যে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, নৌকা ঘুরিয়ে নৌকায় বস। আমরা বললাম পায়ে কাদা, বললো কাদা পরে ধুবি, নৌকায় বস, সর্বনাশ করেছে। মনে হয় সেই যে থাকে সে বুঝতে পেরেছে কেউ এসেছে। তখন আমরা সবাই একই প্রশ্ন করলাম যে কে থাকে? তখন বলছে তোদের মাথা খারাপ, মারবো ঠাটিয়ে ঠাটিয়ে মাথার মধ্যে। কে থাকে এতদিন বাবা কাকার মুখে শুনিসনি? কে থাকে? ওট ওট ওট, চল এখান থেকে বেরিয়ে বলবো। কোনো রকমে নৌকায় বসতেই নৌকাটা ঘুরিয়ে আমরা উঠে পড়ি। উঠে যখন আমরা ওইখান থেকে আসছি, আমাদের নৌকা কোনো মতে ওই চর থেকে আর এগোয় না, নৌকা গেছে আটকে, কোনোভাবে নৌকা এগোয় না। এবার আমাদের যে দাদাটা ছিল যার নৌকা, সে বলছে কি রে, এ কী হলো, এবার বেরোবো কি করে, কি সর্বনাশ হলো? বলছে ঠাকুরকে ডাক। আমরা সবাই যে যার মতো ঠাকুরকে ডাকছি, কেউ ভোলে বাবাকে, কেউ মা তারামাকে ডাকছি। দুজন মুসলিম ছেলে ছিল, তারা তাদের আল্লাহকে ডাকছে। এবার যে ছেলেটি নৌকা নিয়ে গেছে মানে দাদাটি, ও তো কোনো মতে নৌকা টানতেই পারছে না, নৌকা যেন ওখানে কেউ আটকে রেখে দিয়েছে, নৌকা এক চুল নড়ছে না সরছে না। এবার আমরা কি করব, কিছুই তো হচ্ছে না। তখন ওই দাদা বলছে দাঁড়া, এক্ষুনি একটা কাজ করতে হবে। তখন ওই নৌকার যে দাদাটা ছিল যার নৌকা, সে বলল দাঁড়া দাঁড়া, এক্ষুনি একটা কাজ করি। ওর সাথে সাথে ওই নৌকার ভেতরে একটা জায়গায় একটা ব্যাগের মধ্যে, যেরকম বাজারের ব্যাগ হয় ওই রকম একটা ব্যাগের ভিতর দিয়ে ও কটা ধূপকাঠি বার করে। এত হাওয়া চলছে, ধূপকাঠি জ্বালাতে পারছে না, কোনো মতে জ্বালাতে পারছে না। বলছে তোরা 5 জনে মিলে হাত দিয়ে চাপা দে রে, ধূপকাঠি না ধরালে আমাদের সবার বেগতিক প্রাণ যাবে, এইখানেই প্রাণ যাবে। আমরা কোনো রকমের সবাই একত্র হয়ে ধূপকাঠিটা ধরাই। যখন ধরাই, ওই দাদাটা তার বাবার সাথে, যেহেতু উনি মাছ ধরতে যায়, অনেক কিছু জানে তার বাবার কাছ থেকে, তখন ওই দাদাটা কিছু একটা মন্ত্র বলে দাদাটা
চারপাশে এরকম করে জঙ্গলের দিকে, মানে কাদার দিকে, জলের দিকে কিছু হাত ঘোরাতে ঘোরাতে ওই ধূপকাঠি নিয়ে কিছু একটা বলছে। আস্তে 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 চোখের সামনে যেটা লক্ষ্য করছি, আমাদের নৌকা আস্তে আস্তে নড়ছে। যেই নৌকা এতক্ষণ ধরে কোনোভাবে তাকে পাল্টু, মানে কোনো দাঁড় দিয়ে মাটি কেটে আমরা ঠেলে নৌকা সরাতে পারছিলাম না, তখন নৌকা আস্তে আস্তে দুলছে। তখন বললো, ওট ওট ওট, চল বস বস। আমরা দাঁড়িয়েছিলাম, আমরা বসে পড়লাম সবাই। তখন যার যার মতো ঠাকুরের নাম নিচ্ছি। তখন ওই দাদা আস্তে আস্তে ওখান থেকে নৌকা নিয়ে বাইরেটা বেরিয়ে যায়, ওই যে সরু জায়গাটা দিয়ে। তখনও পুরো বেরোয়নি, কিন্তু ওই যে চর, ওই লাল কাঁকড়ার চর থেকে আমরা কিছুটা বাইরে আসি। আসতে তখন বলল, দেখলি তো, দেখ, এই জন্যই বড়রা না করে, বড়দের কথা শুনবি আর কোনো দিন কখনো এই পথে আসবি না। তো আমরা তখন বললাম, না, আমাদের বড় ভুল হয়েছে, আমাদের চোখে মুখে ভয় কাজ করছে, আমরা প্রত্যেককে খুব ভয় পেয়েছি। আমরা আস্তে আস্তে ওই আল কেটে ওই যেইভাবে গেছিলাম, গিয়ে আমরা কংসাবতী নদীতে এসে পড়লাম। নদীর জল থই থই করছে, মনে হচ্ছে যেন মানে জোয়ার এসেছে না এসে চলে গেছে, চারপাশটা জলে থই থই করছে। আমরা যখন কংসাবতী নদীতে এসে পড়লাম, তখন ওই যে চর যেখানে গিয়েছিলাম ওই দিকে যখন তাকিয়ে দেখলাম গাছপালা যেন একদম চুপচাপ দাঁড়িয়ে রয়েছে স্থির হয়ে। এতক্ষণ কিন্তু ঝড় উঠেছিল, আকাশে কালো মেঘ দেখেছিলাম, এখন আমরা দেখছি আকাশ কিন্তু পুরো পরিষ্কার, খটখট করছে রোদে। তখন আমরা বুঝতে পারলাম যে অনেক কিছু জিনিস পৃথিবীতে হয়, যেটা যার সাথে হয় না সেটা সে কখনো ব্যাখ্যা করতে পারবে না। অনেক জিনিসই হয় পৃথিবীতে অনেকেরই সাথে, কিন্তু অনেকেই এর কোনো ব্যাখ্যাও দিতে পারবে না, কারণ যার সাথে ঘটে সেই জানে। ওই যে 7 জন সেদিন ছিল, 7 জন বুঝতে পেরেছিল যে সত্যি সত্যি ওখানে কিছু আছে। আর আমাদের যে ভাই ঘটনাটা বলে, বিজয় বলে, দিদি ভাই, আমি যখন গেছিলাম 15 বছর বয়স, এখন আমার 23 বছর বয়স, অনেকটা টাইম হয়ে গেছে, এর মধ্যে কোনোদিন ভুল করে ওই পথে যাইনি, যেতে চাইনি, আগামীতেও কোনোদিন যাব না। শুধু একটা জিনিসই মানে ভেবে ভয় লাগে, সেটা হচ্ছে আজও ওই পথে আমার বাবা, দাদু তো মারা গেছেন, আমার বাবা, আমার জ্যাঠা, পাড়ার অনেক কাকারা এখনো ওই পথে কিন্তু যায়। তাও আবার তারা গভীর রাতে কাঠ কাটতে যায়, তাও তারা যখন মধু আনতে যায় একদম অন্ধকার থাকতে বাড়ি থেকে বেরোয়, ভোরবেলা গিয়ে তারা মধু নিয়ে আসে। তারা প্রাণে অনেক, মানে কি বলবো, ভাষা নেই, তারা কতটা নিজেদের প্রাণকে দায়ী রেখে ওখানে যায়। এবার আমাদের ভাই আরও একটি ঘটনা বলে, যেটা তার বাবার সাথে ঘটে। বলে, দিদি ভাই, আমার বাবার এরম একটা অভিজ্ঞতা এবার বলছি। আমার বাবা ওখানে একবার লাল কাঁকড়া ধরতে গেছিল, অনেকবারই গেছে, কিন্তু বাবার সাথে ঘটনাটা ঘটে। তো সব সময় এই যে ওইখানে যে জিনিসটা থাকে, একজন মহিলার প্রেতাত্মা, সে মহিলা সব সময় কিন্তু যারা ওখানে অন্যদিন কোনো সময় গেল দেখা দেয় না। এই যে প্রেত আত্মাকে দেখা যায় চিৎকার করে, কিছু একটা ফিস ফিস করে বলে, জঙ্গলময় তার ওই ফিসফিসানিটা ঘোরে। বলছে এইটা শুধুমাত্র যখন কোনো যোগ থাকে, ধরো গভীর আমাবস্যা বা পূর্ণিমার জোয়ার, এই সময়গুলো কিন্তু ওই আত্মাটাকে দেখা যায়। না দেখা গেলেও উপস্থিতি বোঝা যায়। নাহলে ওই যে ফিসফিসানির শব্দ, জঙ্গলের মধ্যে একটা মহিলা নাকে নাকে ফিস 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 করে, এটা কিন্তু অনেকেই শুনেছে, অনেকে শুনেছে, কেউ চোখে দেখেছে, কেউ দেখেনি। তো এরকমই আমার বাবার একটা অভিজ্ঞতা আমি বলি। আমাদের বিজয় ভাই বলে, দিদি ভাই, আমার বাবা একদিন লাল ক্যাকড়া আনতে যায়, তখন আমার ঠাকুরদা বাচ্চা ছিলেন, ঠাকুরদা আমার বাবা যায় দুজনে মিলে। তো আমাদের যেহেতু একটা নৌকা আছে, আমরা নৌকা দিয়ে মাছ ধরি। আমাদের অ্যাকচুয়ালিও আর্থিক দিক থেকে যদি বলো, তাহলে ওই মাছই হচ্ছে আমাদের সব কিছু। আমাদের কংসাবতী নদী থেকে মাছ ধরা আমাদের চাষবাস ছিল আগে, এখন আর নেই। ওই মাছ ধরা জীবিকা বলতে ওই মাছ ধরেই আমাদের জীবনযাত্রা। বলছে, দিদিভাই, আমার বাবা আর আমার দাদু সেদিনকে যায়,
তারা ভাবছে যে আজকে তো ভরা কোটাল, আজকে যাই, অনেক কাঁকড়া পাবো। কারণ যখন জোয়ার আসে তখন তো জলে ভরে যায়, জোয়ারের আগে যখন ভাটা পড়ে থাকে তখন তো ওই চরগুলো পুরো মাটি দেখা যায়। আর তখন ওই ভাটার সময় ক্যাকড়াগুলো, ওই লাল ক্যাকড়া, সেগুলো ঘুরে বেড়ায় চরে। কিন্তু যখন ভরা কোটাল হয়, মানে জোয়ার আসে, তখন তো জল ভরে যায়, তখন তো আর পাওয়া যায় না। তো তাড়াতাড়ি করে, যেহেতু নাকি আমার দাদু অনেক অভিজ্ঞ, আমার দাদু কিন্তু জানতো কোন সময়টা ভরা কোটাল আসে, কোন সময়টা আবার ভাটা থাকে। তা আমার বাবাকে বলেছে যে চল চল তাড়াতাড়ি চল, এখন গেলে লাল কাঁকড়া বিছায় নিয়ে আসবো। তো সেরকমভাবে বাবাকে নিয়ে গেছে। আর সেদিনকে আমাবস্যা ছিল। দুপুরবেলা 1:30 নাগাদ বাড়ি থেকে বের হয়। যেতে যেতেও মোটামুটি ওই ঘন্টাখানিক 1.5 ঘন্টাখানিক লাগে। যখন যায় তো ওখানে গিয়ে দেখছে তখন মানে পুরোটাই কিন্তু চর, আর লাল কাঁকড়া যেন ফুলের মতো বিছানা করে শুয়ে আছে, একদম বিছানার মতো, মানে সুন্দর করে কাঁকড়া বিছানো। তা দূর থেকেই আমার দাদু মানে ঠাকুরদা দেখে বাবাকে বলছে যে আহ, চল চল তাড়াতাড়ি নৌকা রেখে আমরা নাবি। এই সময় আবার অনেকেও যায়। এবার যখন অনেকে যায় তখন তো ক্যাকড়াটা বেশি পাওয়াও যায় না, কেন অনেকে ধরে। কিন্তু সেই দিন কেউ যায়নি, সেদিনকে আমার ঠাকুরদা আর বাবা যায়। বলছে গাছের উপর, ওখানে যে গাছগুলো রয়েছে, সুন্দরী গাছ, গরান গাছ, বলছে হঠাৎ করে হাওয়া দিচ্ছে, গাছপাতা দুলছে হঠাৎ করে, কিছু ছিল না, হঠাৎ করে। মানে যেরকম বিজয় ভাইয়ের সাথে হয় সেরকমই তার ঠাকুরদা বাবার সাথেও হয়। বলছে যে গাছপালা দুলছে হঠাৎ, তো তারা না ওই কাঁকড়া জাল বেছয়, কাঁকড়ার উপর জাল ফেলে দেয়, ফেলে একবারে টেনে তুলে নেয়। তো তারা বেশ কাঁকড়া ধরেছে, কিলো 4-5 কাঁকড়া তারা তুলে নেয়। নেওয়ার পর এবার ঠাকুরদা বলছে তার বাবাকে, বিজয়ের বাবাকে, যে বেটা একটা বিড়ি দে তো, বিড়ি ধরাই, তারপরে নৌকাটা ঘুরাবো। তো বিজয়ের বাবা তখন তার বাবাকে বলছে যে বাবা তাড়াতাড়ি এখান থেকে চলো, নৌকাতে উঠে যেতে যেতে খাবি, মানে ওরা তুই তুই করে বলে, বলছে যেতে যেতে খাবি, বাবাকে বলছে বিড়ি দেবো, যেতে যেতে খাবি, এখন নৌকা নিয়ে চল। তো তখন বিজয়ের বাবাকে তার ঠাকুরদা বলছে আরে বেটা একটা বিড়ি দে না, একটা বিড়ি দে, আমি ধরিয়ে নিয়ে নৌকাটা টানবো। কারণ দাদু কিন্তু মানে ঠাকুরদা বুঝতে পারছে কিছু, তাই জন্য কিন্তু বিড়িটা চাইছে। কিন্তু বিজয়ের বাবা তাড়াহুড়ো করছে বেরিয়ে যাওয়ার জন্য। বিজয়ের বাবা তো জানে না যে আমরা বেরিয়ে কিন্তু এখান থেকে যেতে পারবো না, যদি আমাদের নিজেদের কোনো প্রোটেকশন না থাকে। সেটা কিন্তু বিজয়ের ঠাকুরদা জানে। তখন ঠাকুরদা ধমকি দিয়ে বলছে দে না বটে, একটা বিড়ি চাইছি, বিড়ি দিতে পারছিস না, হ্যাঁ সর্বনাশ হয়ে যাবে এক্ষুনি। তো বলতে বলতে সাথে সাথে ওই ফুল প্যান্টের যে ফুল প্যান্ট থাকে সেটা তো খোলা ছিল, হাফ প্যান্ট পরে কাদার মধ্যে নামতে হয় চড়ে, যার জন্য ফুল প্যান্ট থেকে একটা বিড়ি দেয়। বিড়িটা যখন ধরিয়ে তখন বিজয়ের বাবা কিন্তু নৌকাতে উঠে গেছে, লাল কাঁকড়া নিয়ে উঠে নৌকাতে বসে জলে চুবিয়ে চুবিয়ে ক্যাকড়াগুলো মাটি পরিষ্কার করছে, ধুচ্ছে জাল নিয়ে। আর ওই বিজয় যে ঠাকুরদা, উনি কিন্তু তখন চরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে যে বেটা একটা জিনিস দেখছিস? তখন বিজয়ের বাবা বলছে কি রে বাবা, কি দেখছি বল। তখন বলছে যে আমার পেছনে, তখন বিজয়ের বাবা কিন্তু পেছনটা দেখছে, ঠাকুরদা কিন্তু পেছনে তাকাচ্ছে না, ঠাকুরদা কিন্তু তখন নৌকায় উঠছে, পাটা জলে এরমেনো করে নাড়ছে, কাদা লেগে গেছে, নেড়ে উঠছে। তখন বিজয়ের বাবা দেখছে ওই যে সুন্দরী গরান যে গাছ, ওই গাছের উপর না চুল, চুল ফেলা, মানে সে বিশাল লম্বা লম্বা কালো চুল। সেই চুল এরকম মনে হচ্ছে কেউ যেন কাপড় যেরকম শোকাতে দেয় না, মনে হচ্ছে কাপড় শোকাতে দিয়েছে, চুল শোকাচ্ছে, কিন্তু কেউ নেই, কিন্তু চুল শোকাচ্ছে, মানে চুল পুরো গাছের মধ্যে ফেলা, অত বড় বড় গাছে। তখন বিজয়ের বাবা দেখে বলছে বাবা এটা কি রে? তখন বলছে এই তো বেটা, এতক্ষণ ধরে বিড়ি চাইছি, দিচ্ছিস না তো, চল এবার টান,
নৌকাকে ঘোরা, তো ওখান থেকে কোনো রকমে বেরিয়ে যায়। তো বিজয়ের বাবার প্রচণ্ড কিন্তু শরীর খারাপ হয়। বিজয়ের বাবা যে দেখে ওটা, তো বিজয়ের বাবা তো চলে আসে, শরীর খারাপ হয়। তারপর থেকে ওরা সব কিছু করে, তান্ত্রিক ঠান্ত্রিক দেখায়, ঠিক হয়। বিজয়ের দাদু বলেছিল যখন বিজয়ের বাবা ছোট ছিল তখন বিজয়ের দাদু একা পাড়ার বিজয়ের দাদুরই মতো বয়সী মানুষের সাথে মাছ ধরতে যেত। তখন মাছ কাঁকড়া সবই ধরতো, কাঁকড়াটা সেরম ধরতো না, কারণ তখন না মানে আমাদের দেশে লোক খুব কম ছিল। আর তখন ওই সুন্দরবন থেকে তো বাংলাদেশ যাওয়া যায়, বাংলাদেশেও চলে যেত। কোনো সময় সুন্দরবনের এইদিকে আমাদের এইদিকে থাকতো পশ্চিমবঙ্গে, এরম করে কাঁকড়া ধরতো। কাঁকড়া কম ধরতো, তখন মাছটা বেশি ধরতো, কারণ তখন মাছ খাবার লোক ছিল, মোটামুটি মাছ বিক্রি হতো কলকাতায়, পার্শ্ববর্তী এলাকায় চলে যেত। কিন্তু কাঁকড়া তখন সেরকম ভাবে খেত না, কাঁকড়া তখন খুব নিম্ন শ্রেণী, আর গ্রামের দিকেই কাঁকড়াটা চলতো। ওই এলাকা ভিত্তিক আর কি বিজনেস ছিল কাঁকড়ার, কিন্তু কাঁকড়া তখন সচরাচর এইদিকে ওইদিকে যেত না। ওই সময় তার ঠাকুরদা দেখেছিল, কাঠ কাটতে গেছিল ঠাকুরদা, মাছ ধরে কাঠ কেটে নিয়ে আসবে গভীর রাতে। সেদিনকে পূর্ণিমা ছিল। এবার তখন তো ঠাকুরদা ইয়াং, অত মানতো না। ঠাকুরদা গেছে, বলছে রাতের অন্ধকার, চারপাশে পূর্ণিমা, আলো যেন ঝলমল ঝলমল করছে। ওখানে কিন্তু গভীর জঙ্গলেও অনেক দেবীর কিন্তু মন্দির আছে, ওখানে পুজো হয়, যেখানে লোক কিন্তু বসবাস করে না। ওই জায়গাগুলো অ্যাকচুয়ালি হয় কি, ধরো মাছ ধরতে গেছে অথবা মধু আনতে গেছে, বাঘ যাদেরকে খেয়েছে তাদের আত্মা ওই জঙ্গলের মধ্যে থাকে, তাদের আত্মাগুলো। এবার ধরো তোমার তো এখন মরার সময় না, তোমার তো অকালে প্রাণ গেছে, তুমি গেছো হয়তো মধু আনতে বা কাঠ কাটতে অথবা কাঁকড়া ধরতে, হয়তো তোমাকে বাঘ এসে নিয়ে চলে গেল, বেগতিক তোমার অকালে মৃত্যু হলো, তোমার প্রাণ গেল। তাহলে তোমার আত্মাটা, সে তো মৃত্যুর সময় ছিল না, সে মৃত্যুর আগে মারা গেল, তার সেই আত্মাটা অতৃপ্ত হয়ে জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়। তো এরকম অনেক জঙ্গলে যেখানে মানুষ বসবাস করে না, সেখানে শুধু কাঠ কাটতে যায়, এরকম জায়গায় মন্দির করা আছে, ছোট ছোট ইট দিয়ে মন্দির মতো করা। যখন কেউ কাঠ কাটতে যায়, মধু আনতে যায়, বা ধরো ওই জঙ্গলে গেল, তখন ওই মাকে ওইখানে গিয়ে আগে পুজো করে, সুন্দরবনে জঙ্গলের ভেতর পুজো করে তারপর তারা কাঠ টাট কাটে বা তারা তাদের কাজ করে। না হলে পারে তাদের মধ্যে মান্যতা যে কেউ না কেউ মরবেই। তো সেদিনকে দাদু, যেহেতু উনি অল্প বয়স, দাদুর সাথে পাড়ার একজন দাদুরই মতো সমবয়সী, তারা কাঠ কেটে মাছ নিয়ে আসবে। মাছ জাল ফেলেছে, ফেলে তারা চলে গেছে সোজা কাঠ আনতে। রাতের বেলা কিন্তু চারপাশটা ঘুটঘুট 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 করছে অন্ধকার। বিকেলবেলা তারা সন্ধে সন্ধে গড়াতেই, শীতের সময়, তারা জলে মানে তোমার জাল বিছিয়ে দিয়েছে। জাল দিয়ে তারা রাত্রেবেলা মধ্যরাতের দিকে তারা গেছে কাঠ আনতে। যখন তারা কাঠ আনতে গেছে, জঙ্গলটা চারপাশে শুধু বনো পাখি, পশুর ঝিঝি শব্দ, ঝিঝি পোকার। তারা দুজনে নাবে, এক জায়গায় নৌকাটাকে আটকে রাখে, চড়ে রেখে নাবে। হেঁটে যাচ্ছে যখন, তখন কাদা ক্যাত 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 করে শব্দ হচ্ছে। হেঁটে হেঁটে তারা জঙ্গলে প্রবেশ করে। দুজনের কাছেই বিড়ি, দুজনেই বিড়ি খাচ্ছে। বিড়ি তাদের রাখতেই হবে, না রাখলে হবে না। আগুন সাথে থাকলে অনেক জিনিস দেখলেও স্পর্শ করতে পারে না। তারপর তো তাদের মাদুলি তাবিজ কবচ আছেই। বলছে হেঁটে হেঁটে যখন যাচ্ছে, দূরে দেখছে ওই জঙ্গলে একজন সাদা শাড়ি পরা এক নারী মূর্তি, যার উচ্চতা প্রায় 6 থেকে 7 ফিট হবে। সে দাদু আর দাদুর যে পাড়ার বন্ধু, দুজনে যে বিড়ি খেতে খেতে যাচ্ছে, তাদের থেকে প্রায় কয়েক মাইল দূরে, কিন্তু জঙ্গলে, গভীর জঙ্গলে তাকে দেখা যাচ্ছে, কারণ তার পোশাকটা এতটাই সাদা। সে হেঁটে হেঁটে তাদের আগে জঙ্গলের দিকে এগোচ্ছে। এই দৃশ্য দেখে দাদু তখন বলছে যে এটা কে, কে যাচ্ছে রে?
তখন দাদুর সাথে যে পাড়ার একই বয়সী যে বন্ধু গেছে, সে তখন দাদুকে বলছে, তুই ওইদিকে তাকাস না, ওইদিকে তাকাস না, ওটা মরণ ফাঁদ, ওইদিকে তাকাস না। আর এত আলো, মানে বলছে মনে হচ্ছে যেন ভোর হচ্ছে, 5:30-6টা বাজে, এত আলো। পূর্ণিমা ছিল, দাদুরা জানে না। তখন দাদু বলছে, এই শালা, এখন জঙ্গলের ভিতরে তো অন্ধকার হবে, এখন এত আলো কেন? তখন সেই দাদুর বন্ধু বলছে, জানিস, মনে হয় আজকে পূর্ণিমা আছে। চাঁদ দেখ আকাশে কত সুন্দর গোল হয়ে জল জল করছে, চাঁদের আলোয় পুরো বন জঙ্গল পুরো আলোয় ভরে গেছে। তখন হঠাৎ দেখছে যে মহিলাটি সাদা কাপড় পরে তাদের আগে জঙ্গলে চলে গেল, সে মহিলা তাদের একদম কাছে, মানে তাদের কাছে বলতে 10-15 ফিট দূরে সে মহিলা দাঁড়িয়ে আছে। যখন দাদু এই দৃশ্য দেখে আর দাদুর সাথে দাদুর বন্ধু, তখন ওই মহিলা নাকে নাকে বলছে, একটা বিকট হাসে, আমি বলছি না, আমার গা কাটা দিচ্ছে, দেখো, পুরো গা কাটা দিচ্ছে, দেখো, গা কাটা দিচ্ছে। তখন ওই মহিলা বিকট হাসে, হেসে তখন বলছে, কোথায় যাবি আজকে? হ্যাঁ 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 হ্যাঁ, কোথায় যাবি আজকে, কোথায় যাবি? মানে এক কথা বলে যে কোথায় যাবি আজকে। এই কথা শুনে দাদু আর দাদুর সাথে থাকা সে দাদুর বন্ধু, তারা ওখান থেকে ওই বিড়ি নিয়ে টানতে টানতে, বিড়ি তারা ছাড়বে না, বিড়ি টানতে টানতে ওখান থেকে প্রাণ নিয়ে কোনো রকমে পালিয়ে আসে। তারপর থেকে রাতের বেলা তো যেত, কিন্তু পূর্ণিমা অমাবস্যায় যেত না। আর ওই সময় না অত তাবিজ কবচ পড়তো না। তারপর থেকেই ওই মাদুলি, তাবিজ, কবচ এগুলো পড়ে পড়ে তারা যেত। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে 1লা জানুয়ারি, বছরের প্রথম দিন। তোমাদের জন্য একটা স্পেশাল এপিসোড আমি সিলেক্ট করে রেখেছিলাম। গত মাসে 19 তারিখে, ডিসেম্বরের 19 তারিখে ভাই ঘটনাটা পাঠিয়েছিল বিজয়, ওর বাড়ি সুন্দরবনে, চাপাই গ্রামে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কিরকম লেগেছে। আজকে আসবো, যেতে যেতে তোমাদের কমেন্টগুলো পড়ে নিয়ে আবার দেখা হবে আগামীকাল। চলো। আজ থেকে কিন্তু, প্রথমে বলিনি এখন বলছি, আজ থেকে কিন্তু আমাদের প্রশ্ন আছে তোমাদের কাছে। প্রশ্ন কমেন্ট পড়ার আগে, সেটা হচ্ছে, আমাদের বিজয় ভাইরা যখন দুপুরবেলা নিজেরা গিয়েছিল, তখন নৌকাতে কজন টোটাল বন্ধু ছিল? এটাই হচ্ছে প্রশ্ন। দেখি তোমরা কারা কারা বলতে পারো। আর চলো এখন তোমাদের কমেন্টের নামগুলো আমি বলে দিই, কারা কারা কমেন্ট করেছো। সবাই বলেছো হ্যাপি নিউ ইয়ার। তোমাদের আবারও জানাচ্ছি, এগেন 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 হ্যাপি নিউ ইয়ার 2026। খুব 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 ভালো কাটুক। কণিকা চ্যাটার্জি, রীনা চক্রবর্তী, রেশমি ব্যানার্জি, বংহিন্দু হেসেল, পিন্টু ঘোষ, গীতিমালা দত্ত, সোহিনী রয়, রূপা দে, বাংলাদেশ থেকে আমাদের আব্দুল হক ভাই, শ্বেতা সাউ, সুস্মিতা মণ্ডল, রীনা চক্রবর্তী, সুজাতা দাস দিদিভাই, সুনিতা চন্দ্র, এসদেব রয়। তারপর কমেন্ট করেছো শান্তনা সরকার, শ্রাবণী হাজরা, সুদীপ্ত ব্যানার্জি, চৈতালি চ্যাটার্জি, জল্পনা মজুমদার। তারপর সমীর কমেন্ট করেছে, সমীরণ ঘোষ, প্রদীপ দাস, সুনিতা চন্দ্র, বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই, নববর্ষ শুভেচ্ছা জানিয়েছ, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ভাই, ভালো থেকো সপরিবারে। আয়ান হালদার, ডালি দেবনাথ, অনলি মি। তারপরে কমেন্ট করেছো শমিষ্ঠা কুন্ডু। তারপর কমেন্ট করেছো সাধন জানা, সোনিয়া মণ্ডল, বাবন সাহা, সন্তুর দুনিয়া, আচ্ছা, সমীর কোলে, কৃষ্ণা ধারা, ঝুমা চ্যাটার্জি, কিষাণু মান্না, বনশ্রী দে, কৌশিকী ঘোষ, উমা ঘোষ, শ্রেয়াস পোলই ভাই। তারপরে আমাদের সুমন কান্তি মান্না ভাই, মিম বাংলাদেশ থেকে, রীতা বেরা, কাজল সাহা, সোমা দাস পরিবার থেকে, রুবি। প্রত্যেকের কিন্তু কমেন্ট আমি পড়ে দিয়েছি সুন্দর করে। আচ্ছা, এবার আমরা একটা কথা বলেছিলাম যে আমরা নতুন করে হ্যাপি নিউ ইয়ার মাই ডিয়ার অল ইউটিউব ফ্যামিলি মেম্বার্স 2026 পিন করেছিলাম। নতুন বছরের সাথে নতুন একটা বোঝাপড়া হয়ে যাক, তোমাদের কাছে প্রশ্ন। তো আমরা একটা পিন কমেন্ট করেছিলাম, আজকে সেটাই পড়বো। হ্যাপি নিউ ইয়ার
মাই ডিয়ার অল ফ্রেন্ডস, ইউটিউব ফ্যামিলি মেম্বার্স, 2026 পিন করেছিলাম। নতুন বছরের সাথে নতুন একটা বোঝাপড়া হয়ে যাক, তোমাদের কাছে প্রশ্ন ছিল। এতদিন আমরা পরিবারের কথা বলেছি, আমরা ইউটিউব পরিবার, তবে সত্যি তাই। কিন্তু নতুন বছরের শুভেচ্ছা স্বরূপ আমরা শপথ করছি, যাই হোক সবার ভালো খারাপ আপদ বিপদে আমরা সবাইকে একসঙ্গে পাবো, একজোট হব। কেউ কাউকে চিনি বা না চিনি, আমরা পরিবারের মতোই থাকবো। শপথ করো। দেখি কমেন্ট করো এই আমার কমেন্টের নিচে আমার সাথে সত্যি কারা সহমত পোষণ করছো। তার মধ্যে অবশ্যই আমার এটা জানানো দরকার। শ্রেয়াস ভাই বলেছে অবশ্যই সহমত পোষণ করেছে। জাসমিন কালাম সেও সহমত পোষণ করেছে। আমাদের প্যান্থার গেমিং বয়টি সেও বলেছে একদম শোনাবোন, আমরা সবাই একসাথে আছি এবং থাকবো। শুধু একসাথে থাকা বা একসাথে আছি না, আমরা যদি মনে করি পথ চলতে কারোর কোনো প্রবলেম না হোক, মানুষ মাত্রই প্রবলেম সবারই আসে জীবনে। যদি কারোর কোনো প্রবলেম হয়, ছোট থেকে মেজার প্রবলেম, যদি আর্থিকভাবেই হোক, যদি সহযোগিতা কাছে গিয়েও করতে হয়, যে যেইখানেই থাকি না কেন, কেউ কাউকে চিনি না চিনি, এইটাই আমাদের নতুন বছরে নতুন পদক্ষেপ। এটা আমি করছি তোমাদের নিয়ে। সবাই আমরা সবার পাশে থাকবো। যদি আমরা খবর পাই আমরা সেই স্থানে যাব, আমরা নিজেরা চেষ্টা করব যে সেই প্রবলেমটা মেটানোর। আমার সাথে তোমরা কারা কারা একমত, কারা কারা আমার সাথে এই কাজটা করতে চাও, তোমরা আজকে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল আবার তোমাদের সাথে নতুন একটা সত্য ঘটনা নিয়ে। এখনের মতো টাটা, গুড নাইট।